আজকে তুলে ধরছি সেই সিরিজ যেটি আপনারা সবাই আমাকে এক্সপ্লেইন করতে বলেছিলেন, দ্য ম্যান হু ফেল টু আর্থ। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই রাতের আকাশ চিরে বজ্র গতিতে ছুটে আসছে এক অজানা স্পেসশিপ। আগুনের রেখা কেটে শব্দের সীমা ভেঙে সেটি আছড়ে পড়ে পৃথিবীর নিউ মেক্সিকোর এক ছোট্ট টাউনের বুকে। ধুলোয়ার আলো মিলিয়ে তৈরি হয় এক অস্বাভাবিক দৃশ্য, কারণ এর ভেতরে রয়েছে এমন এক এলিয়েন যে এসেছে পৃথিবীতে এক ভয়ঙ্কর একটি জরুরি মিশন নিয়ে। ল্যান্ড করার পরই সে শুরু করে এক নিষ্ঠুর যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। নিজের আসল শরীরের উপর জোর করে পরে নেয় মানুষের চামড়া, কারণ এলিয়েনের আসল রূপে আসলে সে তার মিশন কোনোভাবেই পূর্ণ করতে পারবে না। কিন্তু নতুন এই মানব রূপে সে পুরোপুরি দুর্বল ছিল। সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তৃষ্ণায় কাতর হয়ে হোঁচট খেতে খেতে ঢুকে পড়ে পাশের এক বাড়ির গ্যারেজে। সেখানে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কার খুলে সে হাপুসুপুস করে পানি খেতে থাকে। হঠাৎই গ্যারেজের মালিক তাকে দেখে ফেলে। ভয় পেয়ে বন্দুক তাক করে তাকে ধরে আর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। এলিয়েন কিছুই বুঝতে পারে না, মানুষের ভাষাও সে জানে না। সে ভাঙা ভাঙা ইংরেজিতে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। পুলিশ এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করে ফেলে আর তাকে ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনে জ্ঞান ফিরতেই সে দেখে তার সামনে বসে আছে এক অফিসার, নাম প্যারাডে। সে এখন তার পরিচয় জানতে চায়, কিন্তু এলিয়েনের তো নিজের কোনো নামই নেই। তাই চারপাশে পর্যবেক্ষণ করতে থাকে আর সে নিজের নামও সেই প্যারাডেই বলে। অ্যাকচুয়ালি বর্তমানে সে তার অস্বাভাবিক বুদ্ধিমত্তা দিয়ে আশেপাশের সবকিছু অবজার্ভ করছিল আর সবকিছু খুবই দ্রুত শেখার চেষ্টা করছিল। আর সে খুবই দ্রুত কথা বলা শুরু করে দেয়। সে জানায় তার বাড়ি এই পৃথিবীতে নয়, সে এসেছে এক জরুরি মিশনে এনথিয়া নামের এক গ্রহ থেকে। তার মিশন নিজের গ্রহকে ধ্বংসের হাত থেকে বাঁচানো। কিন্তু অফিসার এটি বিশ্বাস করে না। অফিসার তাকে পাগল মনে করে আর বলে, তোমার পরিচিত কাউকে ডেকে নিয়ে আসো। এখন তার পরিচিত বলতে এখানে কেউ ছিল না। তবে তখনই সে বলে, আমার এক বান্ধবী রয়েছে যার নাম জাস্টিন। অ্যাকচুয়ালি এই জাস্টিনকে ডাকার পেছনেও একটি কারণ রয়েছে। অ্যাকচুয়ালি জাস্টিন ছিল এক সময়ের অসাধারণ বিজ্ঞানী, কিন্তু তার অসুস্থ বাবা জোসাইয়ের দেখাশোনার জন্য তাকে মাঝপথে থামতে হয়। সে গবেষণা বন্ধ করে দেয়। এখন সে কাজ করে বায়োহ্যাজার্ডের ওয়েস্ট পরিষ্কার করার কাজে, কারণ তার বাবা প্যারালাইজড। যাই হোক, এরই মধ্যে জাস্টিনকে থানায় আনা হয়। সে এলিয়েনকে চিনতে সরাসরি অস্বীকার করে, কারণ আসলেও সে তাকে চেনে না। কিন্তু তখনই এলিয়েন তার গবেষণার জটিল অ্যালগরিদমের কথা বলতে শুরু করে, এমন তথ্য যা বাইরের কেউ জানে না। জাস্টিন স্তব্ধ হয়ে যায়। এলিয়েন জানায় এক বিশেষ ব্যক্তি তাকে এখানে পাঠিয়েছে আর বলে এই জাস্টিনের গবেষণা আসলে সঠিক পথেই ছিল, শুধু সামান্য একটু পরিবর্তন দরকার। সে চাইলে তাকে সাহায্য করতে পারে। কিন্তু জাস্টিন এ ব্যাপারে কিছুই শুনতে চায় না। সে চুপচাপ চলে যায়। প্রমাণের অভাবে পুলিশও এলিয়েনকে ছেড়ে দেয়। বেরিয়ে যাওয়ার সময় সে গোপনে সেই মোটা পুলিশ অফিসারের ফোনটাও চুরি করে নেয়। ফোনের লোকেশন ট্র্যাক করতে করতে পৌঁছে যায় এক পন শপের সামনে। ঢোকার আগেই সে হঠাৎ করে বমি করতে শুরু করে অনেকগুলো সোনার আংটি, আর দোকানে ঢুকে সেগুলো বিক্রি করে কিনে নেয় ইলেকট্রনিক যন্ত্রপাতি। আর এগুলো দেখে সেই দোকানের মালিকও একদম হতবাক হয়ে যায়। সে তাকে মোটা অঙ্কের টাকাও দেয়, কিন্তু সে আসলে জানে না এই টাকার মূল্য কী। সে ডিভাইস জোড়া লাগিয়ে বানায় এক বিশেষ গ্যাজেট। সিগন্যাল ট্রেস করতে করতে রওনা দেয় মরুভূমির দিকে। হাঁটার সময় তার পকেট থেকে টাকা উড়ে পড়ে, কিন্তু এ ব্যাপারে তার কোনো চিন্তাভাবনাই নেই। হঠাৎ তার চোখে ভেসে ওঠে দুটি বিশাল টাওয়ার। ঠিক তখনই দুই ছিনতাইকারী এসে তাকে মারতে শুরু করে আর টাকা ছিনতাই করতে শুরু করে, কিন্তু সে বুঝে পায় না তাকে কেন মারা হচ্ছে। হঠাৎ ভাগ্য বদলায়। জাস্টিন পাশ দিয়েই যাচ্ছিল। দৃশ্য দেখে সে বন্দুক বের করে ছিনতাইকারীদের তাড়িয়ে দেয়। এলিয়েন কৃতজ্ঞ হয়ে তাকে অনেক টাকা দেয় এবং অনুরোধ করে তাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে। জাস্টিনেরও অনেক টাকার প্রয়োজন ছিল, তাই সে রাজি হয়ে যায় আর তাকে গাড়িতে তুলে নেয়। যাত্রাপথে এলিয়েন দেখতে পায় এনথিয়ার ভয়ঙ্কর ভীষণ গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে। আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। সে প্রথমে ঠান্ডা পানিতে মুখ ডুবিয়ে শান্ত হয়। তারপর ঘোড়াগুলোর দিকে তাকিয়ে একদম অবাক হয়ে যায়, কারণ তার গ্রহে ঘোড়া ছিল অত্যন্ত ভয়ঙ্কর শিকারী প্রাণী। এক ডিনারে বসে সে জাস্টিনকে একটি অত্যন্ত জটিল অ্যালগরিদম লিখে দেয়। আবার জানায় সে এনথিয়া গ্রহ থেকে এসেছে, দূষণে তার গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে। আরও বড় সত্য প্রকাশ পায়, আজ থেকে 40 বছর আগে যখন এনথিয়া ধ্বংসর শুরু হয়,
তখন তাদের সবথেকে প্রতিভাবান এলিয়েন থমাস, মানে যে ছিল বিজ্ঞানী, পৃথিবীতে এসেছিল সমাধান খুঁজতে। সে পৃথিবীতে এসে একটি টেক কোম্পানিও চালু করে, যা আজ বিশাল কর্পোরেশনে পরিণত হয়েছে। তবে 40 বছর কেটে গিয়েছে, তবুও থমাস আর কখনো নিজের গ্রহে ফেরেনি। এখন একটাই ভরসা, থমাসের তৈরি সেই প্রযুক্তি যেটাই একমাত্র এনথিয়া গ্রহকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। আর সেই রহস্যময় ব্যক্তি যে প্যারাডেকে জাস্টিনের কাছে পাঠিয়েছিল, সে আর কেউ নয়, সেই থমাস। কারণ থমাসের প্রযুক্তি প্যারাডে পেলেও সে একা সেটা ব্যবহার করতে পারবে না, তার দরকার একজন সঙ্গী। আর পুরো পৃথিবীতে একমাত্র জাস্টিনই সেই মানুষ যে এই প্রযুক্তি বুঝতে সক্ষম। গাড়িতে যেতে যেতে সব কথা শুনে জাস্টিনের ধৈর্য একদম শেষ হয়ে যায়। সে মাথা গরম করে ফেলে। লোকেশনের কাছে আসতেই সে রাগে প্যারাডেকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ঘুরে সেখান থেকে চলে যেতে শুরু করে। এখন বাধ্য হয়ে ফ্যারাডে একা হেঁটে মরুভূমির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ আকাশ কালো হয়ে ওঠে, সৃষ্টি হয় ভয়ঙ্কর এক টর্নেডো। আর প্যারাডে সরাসরি সেই টর্নেডোর ভেতরেই ঢুকে পড়তে থাকে। দূর থেকে জাস্টিন চিৎকার করে তাকে থামাতে চায়, কিন্তু সে শোনে না। সে চোখ বন্ধ করে সেই ঝড়ের কেন্দ্রে প্রবেশ করে। চোখ বন্ধ করেই তার বাস্তব বদলে যায়। সে পৌঁছে যায় এক গোপন স্থানে, যেখানে তার সামনে দাঁড়িয়ে থমাস। সেখানেই প্রকাশ পায় সত্য। থমাস এমন একটি মেশিন তৈরি করেছিল যা সীমাহীন শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগেই সিআইএ জেনে যায় থমাস এলিয়েন। তারা কোম্পানি দখল করে নেয় এবং থমাসকে ধরতে চায়। প্রাণ বাঁচাতে থমাস লুকিয়ে পড়ে এক নির্জন স্থানে। আজও সে সিআইএর চোখ এড়িয়ে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। এনথিয়াকে বাঁচাতে দরকার সেই পাওয়ার সোর্স, কিন্তু ডিভাইস এখনও অসম্পূর্ণ। তাই ফ্যারাডেকে প্রথমে যেভাবেই হোক অরিজিন কোম্পানিতে ঢুকতে হবে, পরীক্ষাটা উদ্ধার করতে হবে এবং সেটাকে সম্পূর্ণ করতে হবে। আর এই কাজ সম্পন্ন করতে জাস্টিনের সাহায্য খুবই দরকার, কারণ সেই মেশিনের পার্টসগুলোর পৃথিবীতে যেই নাম তা ফ্যারাডের জানা নেই। তার থেকেও বড় কথা, জাস্টিন নিজেও একজন বৈজ্ঞানিক। তার মধ্যে রয়েছে অসাধারণ জ্ঞান, যা সেটি সম্পন্ন করতে দরকার। ফ্যারাডে রাজি হয়ে যায়। সেই অবস্থা ভেঙে বাস্তবে সে আবার ফিরে আসে, কিন্তু প্রচণ্ড এনার্জি ব্যবহার করে তার শরীর বিধ্বস্ত হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই ভীষণ দেখার জন্যই সে টর্নেডোতে গিয়েছিল, যাতে টর্নেডোর পাওয়ারকে সে কাজে লাগাতে পারে। আর এই অবস্থা দেখে জাস্টিন এখন সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ফ্যারাডে নিজেকে সামলাতে পাশের ডাইনারে ঢুকে প্রচুর পানি খায়, আর সেখানকার লোকের সাথে কথা বলে জানতে পারে অরিজিন কোম্পানির মেইন হেডকোয়ার্টার সিয়াটলে। এদিকে ভার্জিনিয়ায় সিআইএ এজেন্ট ক্লে বসে আছে তার বস ফিঞ্চের সঙ্গে ডিনারে। ফিঞ্চি তার সুপারভাইজার। খবর আসে মরুভূমির সেই টর্নেডো থেকে অদ্ভুত সিগন্যাল বের হয়েছে। ঠিক একই ধরনের সিগন্যালযুক্ত টর্নেডো ৪৫ বছর আগেও একবার হয়েছিল, আর সেটাও এলিয়েন ঘটনার সঙ্গে জড়িত ছিল। ফিঞ্চ চায় ক্লে এই বিষয়টা নিয়ে তদন্ত করুক, কারণ এখনও একজন মানুষ বেঁচে আছে যে ৪৫ বছর আগের সেই ঘটনার পুরো সত্য জানে। ক্লে তাকে খুঁজতে রওনা দেয়। অন্যদিকে ফ্যারাডে ট্যাক্সি করে এয়ারপোর্টে পৌঁছায়। নামার আগে চালকের আইডিও সে চুরি করে, কিন্তু স্ক্যানার মেশিন দিয়ে যখন তাকে স্ক্যান করা হয়, সেই স্ক্যানারের যেই রশ্মি তা তার শরীরে পড়তেই সে প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। সে ভয়ঙ্করভাবে বমি করতে শুরু করে। পুলিশ এসে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নিয়ে যায়। এখানেও সে পরিচয় দেয় জাস্টিনের। জাস্টিন এখন সত্য জানে, তবুও সে আসে, কারণ সে বোঝে যদি এলিয়েনের পরিচয় ফাঁস হয় তবে মানুষ তাকে নিয়ে ভয়ঙ্কর ধরনের পরীক্ষা করবে। তাই সে ফ্যারাডেকে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। এবার সে সত্যিই সাহায্য করতে চায়। ফ্যারাডে জানায় তার দরকার জাস্টিনের সাহায্য, নিউক্লিয়ার ফিশন প্লাজমা মডেল তৈরি করতে, যা সীমাহীন শক্তির উৎস। জাস্টিন আগেও এই গবেষণায় কাজ করেছিল এবং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এদিকে ক্লে পৌঁছে যায় আলাস্কার জঙ্গলে। একটি নির্জন বাড়ির কাছে যেতেই গ্রেগরি নামের এক বৃদ্ধ তার উপরে হামলা করে তাকে সেন্সলেস করে ফেলে। চোখ খুলে ক্লে দেখে সে চেয়ারে বাঁধা। গ্রেগরির ঘরের ভেতর। গ্রেগরি জানতে চায় সে এখানে কেন এসেছে। ক্লে টর্নেডোর সিগন্যালের কথা বলতেই গ্রেগরি ভয়ে কাঁপতে শুরু করে। এলিয়েনও মানুষের যুদ্ধের কথা বলতে শুরু করে, আর তারপর নিজের বন্দুক দিয়েই আত্মহত্যা করে। গ্রেগরির এই ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখে ক্লে নিশ্চিত হয়ে যায় এই বাড়ির ভেতরে এলিয়েন সম্পর্কিত এমন কিছু আছে যা সবকিছুর মোড় ঘুরিয়ে দিতে পারে। এই কারণেই ক্লে এক মুহূর্তও নষ্ট না করে পুরো ঘর উলটপালট করতে শুরু করে। ড্রয়ার, আলমারি সবকিছু তন্ন করে খোঁজে, আর সে খুব দ্রুতই পেয়ে যায় কয়েকটি টেপ রেকর্ডার। টেপগুলো চালাতেই সত্য বিস্ফোরণের মতো সামনে আসে।
ডক্টর থমাস সত্যিই একজন এলিয়েন ছিল, আর গ্রেগরিও ছিল তার সঙ্গী। থমাসের আসল পরিচয় জানার পর থেকেই গ্রেগরি ভয়ের মধ্যে বেঁচেছিল। তার মনে সবসময় একটাই আতঙ্ক ছিল, যদি কোনো উন্নত এলিয়েন সভ্যতা পৃথিবীতে এসে মানুষদেরকে ধ্বংস করে দেয়। টেপগুলো নিজের কাছে রেখে ক্লে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়, প্রমাণ মুছে ফেলে, তারপর সরাসরি ফিঞ্চের কাছে ফিরে আসে। ফিঞ্চ টেপ দেখে স্তব্ধ হয়ে যায়, তার কাছে পরিষ্কার হয়ে যায় আবারও যদি সেই সিগন্যাল ভরা টর্নেডো ফিরে আসে, তার মানে নিশ্চিতভাবে আরও কোনো এলিয়েন পৃথিবীতে এসেছে। যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করতে হবে, কারণ দেরি হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে রাতে জাস্টিনের বাড়িতে ডিনারের সময় ফ্যারাডে জানতে পারে জাস্টিনের বাবা জোসাই প্যারালাইজড, আর সে নিজেকে তার পরিবারের কাছে বোঝা মনে করে। ফ্যারাডে সিদ্ধান্ত নেয় সে তাকে সাহায্য করবে। গভীর রাতে যখন জোসাই ঘুমিয়ে, ফ্যারাডে নিঃশব্দে তার ঘরে ঢোকে আর তাকে স্পর্শ করে। তারপর নিজের শরীরের শক্তি তার শরীরে ট্রান্সফার করতে শুরু করে। সঙ্গে সঙ্গে চারপাশের সকল ইলেকট্রনিক ডিভাইস ব্লিঙ্ক করতে শুরু করে। শব্দ শুনে জাস্টিন বাইরে থেকে দৌড়ে ঘরে আসে, আর ঢুকতেই সে থমকে যায়। জোসাই নিজের 2 পায়ে দাঁড়িয়ে। স্বাভাবিকভাবে সে কথা বলছে, কিন্তু ফ্যারাডের পুরো শক্তি প্রায় শেষ। সে মেঝেতে পড়ে আছে। ঠিক তখনই তার শরীর থেকে অদ্ভুত কালো এক পদার্থ বের হয়ে বাতাসে মিলিয়ে যায়। পরদিনের মধ্যে ফ্যারাডে আবার সুস্থ হয়ে যায়। সকালে জাস্টিন মলিকে জোসাইয়ের জিম্মায় রেখে ফ্যারাডেকে নিয়ে সিয়াটলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে জাস্টিনের মাথায় একটা প্রশ্ন, থমাসের প্রযুক্তি পেলেও এনার্জির উৎস ছাড়া সেটাকে চালু করবে কিভাবে? উত্তরে ফ্যারাডে একটি গাড়ি থামায়, তাকে নিয়ে যায় পাশে পড়ে থাকা একটা নষ্ট অয়েল ড্রিল মেশিনের কাছে। নিজের কাছ থেকে পদ্মফুলের মতো জলজলে একটি ডিভাইস বের করে আর মেশিনের ভেতরে বসায়। মুহূর্তের মধ্যে সেই মেশিন চালু হয়ে যায়। এই ছোট্ট ডিভাইসটি আসলে একটি কোয়ান্টাম ফিউশন পাওয়ার সোর্স, যা পুরো আমেরিকাকে 6 মাস চালাতে পারে। তবে এটি শুধু প্রোটোটাইপ, এর শক্তি সীমিত। কিন্তু থমাসের অ্যালগরিদম ব্যবহার করে এটিকে সীমাহীন শক্তির উৎসে রূপান্তরিত করা সম্ভব। কারণ থমাসের প্রকল্প শুধু একটি যন্ত্র না, এটি একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট, যেখান থেকে লিমিটলেস এনার্জি তৈরি করা সম্ভব। রাতে তারা একটি মোটেলে ওঠে। কথোপকথনে উঠে আসে ভয়ঙ্কর ভবিষ্যৎ। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। যদি এভাবেই আগাতে থাকে তাহলে 2030 সালের মধ্যে তাপমাত্রা আরও অনেক বেড়ে যাবে, পানি শুকিয়ে যাবে, দূষণ বেড়ে যাবে, আর পৃথিবীও ধ্বংসের পথে যাবে। জাস্টিন তখন একটি সিদ্ধান্ত নেয়, তারা যদি সীমাহীন শক্তির উৎস তৈরি করতে পারে তাহলে তার ব্লুপ্রিন্ট পৃথিবীতেই রেখে যাবে, যাতে ভবিষ্যতে পৃথিবীর মানুষকেও বাঁচানো যায়। অ্যাকচুয়ালি এনথিয়া গ্রহের যেটি প্রবলেম হয়েছে, তারা বিভিন্নভাবে তেল, জ্বালানি এবং বিদ্যুৎ ব্যবহার করে গ্রহকে পুরোপুরি দূষিত করে ফেলেছে, যার ফলে সেটি এখন ধ্বংসের পথে, যা পৃথিবীতেও হতে চলেছে। তাই বর্তমানে দরকার এমন একটি উৎস যেখান থেকে দূষণ ছাড়াই এনার্জি পাওয়া যাবে। আর সেটি নিয়ে কাজ করছিল থমাস, যে এলিয়েন গ্রহ থেকে এসেছিল। তবে সেটি সে পূর্ণাঙ্গ করতে পারেনি, আর সেটিকে পূর্ণাঙ্গ করতেই এখন এসেছে ফ্যারাডে। অন্যদিকে আমরা দেখতে পাই ক্লে এখনও যে কোনো মূল্যে থমাসকে খুঁজতে বদ্ধপরিকর। সে ফিঞ্চের অনুমতি নেয়, তারপর লিসা নামের এক মহিলার কাছে গিয়ে তাকে নিজের টিমে যুক্ত করে। অন্যদিকে পরদিন সকালেই জাস্টিন আর ফ্যারাডে পৌঁছে যায় সিয়াটল শহরে। এই শহরের বুকের ভেতরেই লুকিয়ে রয়েছে তাদের মিশনের পরবর্তী স্টেপ। সেখানে পৌঁছে জাস্টিন ফ্যারাডেকে নিয়ে যায় হ্যাচ নামের এক মানুষের কাছে, যে এখন অরিজিন কোম্পানির মালিক। কিন্তু এই মালিকানার পেছনের ইতিহাস অত্যন্ত অন্ধকার। সিআইএ থমাসের কাছ থেকে অরিজিন কোম্পানি কেড়ে নিয়ে এক বৃদ্ধের হাতে তুলে দিয়েছিল। তার ছিল 2 সন্তান, এডি আর হ্যাচ। এখন কোম্পানির সবকিছু চালায় এডি। হ্যাচ ছিল অগোছালো, তাই তার বোন এডি কোম্পানি দখলে নিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। ফ্যারাডে তখন নিজের লেখা অ্যালগরিদম হ্যাচের সামনে তুলে ধরে। এক ঝলক দেখেই হ্যাচ জমে যায়, কারণ এই একই অ্যালগরিদম সে আগেই কোম্পানির পেটেন্ট ডকুমেন্টে দেখেছে। মুহূর্তেই তার মাথায় সব পরিষ্কার। ফ্যারাডে মানুষ না, সে এলিয়েন। তবু সে ভয় পায় না, কারণ সে বুঝে গিয়েছে ফ্যারাডের সাহায্যে সত্যিই কোয়ান্টাম ফিউশন পাওয়ার সোর্স তৈরি করা সম্ভব। তাই সে সাহায্যের হাত বাড়ায়। পরিকল্পনা তৈরি হয়। কোম্পানির একটি এক্সিবিশনে তাদেরকে যেতে হবে। সেখানে শুধু প্রোটোটাইপ দেখালেই তারা সহজে অরিজিনের ভেতরে প্রবেশ করতে পারবে। কিন্তু সমস্যা, এক্সিবিশন হবে আলাস্কায়। গাড়িতে গেলে সময় অনেক লাগবে। এয়ারপোর্ট দিয়ে যাওয়া যাবে না, কারণ এক্সরে মেশিনে ফ্যারাডের প্রবলেম হয়। তাই হ্যাচ নিজের কন্ট্রাক্ট ব্যবহার করে একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে।
তারা আকাশে উড়ে আলাস্কার পথে রওনা দেয়। কিন্তু মাঝ আকাশে বিপদ। এয়ার প্রেশার বদলাতেই ফ্যারাডের শরীর বেলুনের মতো ফুলতে শুরু করে। এটি দেখে এয়ার হোস্টেস ভয় পেয়ে যায়। হ্যাচ দ্রুত পরিস্থিতি সামলে বলে এটা ভয়ঙ্কর একটা অ্যালার্জির কারণে হচ্ছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় আলাস্কার এক জমকালো টেক পার্টিতে। চারিদিকে আলো, প্রযুক্তি পরিদর্শন, অসংখ্য বিজ্ঞানী তাদের নতুন প্রজেক্ট দেখাতে এখানে এসেছে, যেন অরিজিন কোম্পানি তাদেরকে সাহায্য করে। হ্যাচকে দেখেই অনেকে হাসাহাসি শুরু করে, বিদ্রূপ ঠাট্টা করতে শুরু করে। হ্যাচ সরাসরি এডির কাছে গিয়ে একটি সুযোগ চায়, কিন্তু এডি সবার সামনে তাকে অপমান করে ফিরিয়ে দেয় এবং বলে সে তার প্রজেক্ট দেখাতে পারবে না। তবুও সে হার মানে না। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় মূল প্রদর্শনী। বিজ্ঞানীরা একে একে তাদের গবেষণা এডির সামনে তুলে ধরে। ঠিক তখনই ফ্যারাডে এক পরিকল্পনা করে। সে এক বিজ্ঞানীর সমীকরণ দেখে এগিয়ে যায়, সবার সামনে সেটি ঠিক করে দেয়। মুহূর্তের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে যায়। আর এই সুযোগে সে তার প্রোটোটাইপ ডিভাইস বের করে এবং সেটি চালু করে। আর সঙ্গে সঙ্গে আশেপাশের সকল বিল্ডিং ব্লিঙ্ক করতে শুরু করে। এডি সহ সকল বৈজ্ঞানিক একদম হতভম্ব হয়ে যায়। সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে ফান্ডিং পাবে ফ্যারাডে এবং সে এখানে কাজ করবে। এই এক প্রদর্শনেই ফ্যারাডে রাতারাতি টেক ওয়ার্ল্ডের সেন্সেশন হয়ে যায়। পরদিন সকাল নাগাদ তার হোটেল রুমে ভরে যায় বড় বড় টেক কোম্পানির পাঠানো উপহারে। অন্যদিকে লিসা এখনও থমাসের অতীতের খোঁজে লেগে রয়েছে। অনুসন্ধান করতে করতেই সে জানতে পারে একসময় থমাস মেরি নামের এক নানের সঙ্গে কাজ করত, আর সেই সূত্রই হয়তো খুলে দেবে পরবর্তী গোপন দরজা। লিসা এখন এই নতুন তথ্য জানায় ক্লেকে যে থমাস একসময় মেরি নামের নানের সঙ্গে কাজ করত, আর সে এক মুহূর্তও দেরি না করে সরাসরি মেরির সঙ্গে দেখা করতে যায়। কিন্তু অনেকক্ষণ কথা বলেও সে থমাসের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না। রহস্য আরও বাড়তে থাকে। এদিকে এডি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ফ্যারাডে, জাস্টিন আর হ্যাচকে নিজের বাড়িতে ডাকে। সেখানে উপস্থিত ছিল এডির ছোট ছেলে ক্লাইভ। মিটিংয়ের মূল উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। এডি চায় ফ্যারাডের প্রজেক্টে যাতে জাস্টিন না থাকে, কারণ অতীতে জাস্টিনের এক পরীক্ষার কারণেই তার স্বামী মারা গিয়েছিল, আর সেই ঘটনার পরই ওকে অরিজিন কোম্পানি থেকে বের করে দেয়া হয়েছিল। কিন্তু ফ্যারাডে এসবে কোনো কান দেয় না এবং বারবার থমাসের ব্যাপারে জানতে চায়, যে একসময় এই কোম্পানির প্রতিষ্ঠা করেছিল, মানে সেই এলিয়েন। ঠিক তখনই ক্লাইভ জানায় থমাস একসময় কিছু মিউজিক নোট রেখে গিয়েছিল। সেই রেকর্ড এখনও ক্লাইভের কাছে আছে। ক্লাইভ গোপনে ফ্যারাডকে নিজের রুমে নিয়ে যায় নোটগুলো শোনাতে, কিন্তু ঘরে ঢুকেই সিগারেটের ধোঁয়ায় তার অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। ক্লাইভ জানতে চায় ফ্যারাডে আসলে কে, কিন্তু এই অসুস্থ অবস্থাতেও ফ্যারাডে বারবার বলতে থাকে মিউজিক চালাও। অ্যাকচুয়ালি সে শুনতে চায় এই মিউজিকের মধ্যে কি আছে। সঙ্গে সঙ্গে সে থমাসের সেই নোটগুলো বাজাতে শুরু করে, আর ফ্যারাডে বুঝতে পারে এটি সাধারণ কোনো মিউজিক না, এর মধ্যে রয়েছে এক মেসেজ। সেই সুর বেজে উঠতেই আশেপাশের সকল ঘোড়া অস্বাভাবিকভাবে খেপে যায় এবং দৌড়াদৌড়ি করতে শুরু করে। তারা দৌড়ে এসে ক্লাইভের রুমের জানালার কাচ ভেঙে ফেলতে শুরু করে। ফ্যারাডে সঙ্গে সঙ্গে একটি বল তুলে জানালার কাচ ভেঙে দেয়। সে বুঝতে পারে মানুষের এই পৃথিবীর আবেগ, একাকিত্ব, সম্পর্ক, এগুলো থমাসের মনে এতটা প্রভাব ফেলেছিল যে সে একদম মানসিকভাবে ভেঙে পড়েছিল। এই মিউজিকের কষ্টে ফ্যারাডে কান্না করতে শুরু করে, আর তার এই অবস্থা দেখে জাস্টিন এসে তাকে সান্ত্বনা দেয়। অ্যাকচুয়ালি ফ্যারাডে বুঝতে পারে যে মানুষের মধ্যে যেই আবেগ রয়েছে তা বহুস্তরী এবং অত্যন্ত জটিল। তার গ্রহে এরকম কোনো আবেগ নেই, তাই এগুলো তার কাছে একদম রহস্যময় মনে হয়। অন্যদিকে লিসা অনুসন্ধান করতে করতে ফ্যারাডের প্রজেক্ট সম্পর্কে জেনে যায় এবং বুঝে ফেলে ফ্যারাডে একজন এলিয়েন। সে সঙ্গে সঙ্গে ক্লেকে খবর দেয়। ক্লে তখনই রওনা হয় ফ্যারাডের লোকেশনের দিকে। সে এডির বাড়িতে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ফ্যারাডে, জাস্টিন, হ্যাচ সেখান থেকে চলে গিয়েছে। ক্লের মাথায় তখন অন্য একটি খেলা। সে এডিকে বলে ফ্যারাডের প্রজেক্টে বিনিয়োগ করতে, কিন্তু ফ্যারাডে যে এলিয়েন তা গোপনে রাখতে। শুরুতে এডি সরাসরি না করে দেয়, কিন্তু অরিজিন কোম্পানি যেহেতু সিআইয়ের মাধ্যমেই তার বাবার হাতে এসেছিল, তাই চাইলেও সে সিআইয়ের বাইরে কাজ করতে পারে না, যার ফলে তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। এবং ডিনারের জন্য আবার ফ্যারাডে, জাস্টিন এবং হ্যাচকে ডাকে। সেখানে আবারও জাস্টিনের ব্যাপারে কথা ওঠে। জানা যায় জাস্টিন আগে কোয়ান্টাম ফিউশন পাওয়ার ডিভাইস নিয়ে কাজ করছিল। অতিরিক্ত তাড়াহুড়ায় সে অনুমতি না নিয়েই সেই ডিভাইস তার নিজের হাজব্যান্ডের উপরে প্রয়োগ করে এবং
সঙ্গে সঙ্গে তার হাজব্যান্ড মারা যায়। এরপরই জাস্টিনকে কোম্পানি থেকে বের করে দেয়া হয়। এই স্মৃতিতে জাস্টিন একদম ভেঙে পড়ে, কিন্তু সে স্বীকার করে সে সত্যিই কোয়ান্টাম এনার্জি জেনারেট করতে পেরেছিল, যা বর্তমান পৃথিবীর প্রযুক্তিতে প্রায় অসম্ভব। ফ্যারাডে তখন বুঝে যায় জাস্টিন সত্যিকারের জিনিয়াস, আর সেই কারণেই থমাস তাকে বেছে নিয়েছিল। ফ্যারাডে স্পষ্ট জানিয়ে দেয় জাস্টিন ছাড়া সে কোনো ডিল সাইন করবে না। শেষ পর্যন্ত এডিকে বাধ্য হয়ে জাস্টিনকে রাখতেই হয়। ডিল শেষে ফ্যারাডে ও জাস্টিন দুজনেই আনন্দিত। জাস্টিন এখন চায় তার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে। সে 3 দিনের জন্য গ্রামে যাবে, জোসাই ও মালিককে নিয়ে আসতে। ফ্যারাডে তাকে থামাতে চায়, সে চায় যত দ্রুত কাজ শুরু করতে, কিন্তু জাস্টিন চায় ফ্যারাডে একা একা কাজ করুক। সে 3 দিন পর এসে তাকে সাহায্য করবে। পরদিন ফ্যারাডে হ্যাচকে নিয়ে সেই ল্যাবে যায় যেখানে একসময় থমাস কাজ করত। ঢুকেই সে প্রজেক্ট রিভিল্ড করতে শুরু করে। তার তাড়না এত তীব্র যে সে তার ক্রুদেরকে মোটেও কাজের মধ্যে ছুটি দেয় না, এমনকি নাস্তা পানি বা খাবার দাবারের সময় পর্যন্ত দিতে চায় না। তখন হ্যাচ এসে তাকে বোঝায় মানুষ একটানা কাজ করতে পারে না, মানুষের বিশ্রামের দরকার আছে। হ্যাচ জানেই না ক্লে সিআইএ এজেন্ট। এরই মধ্যে ক্লে পুরো ল্যাবে গোপনে ক্যামেরা বসিয়েছে, প্রতিটি মুহূর্ত নজরদারি করছে। তাদের পরিকল্পনা মেশিন কমপ্লিট হলেই সিআইএ এসে ফ্যারাডেকে ধরবে আর থমাসের অবস্থা বের করে নেবে। এদিকে থমাসের পুরাতন মডেল সামনে রেখে ফ্যারাডে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছিল, কিন্তু সমস্যা একটাই, মডেল অসম্পূর্ণ, আর কিভাবে এটিকে চালু করতে হবে তার কোনো সূত্রই সে পাচ্ছিল না। বারবার চেষ্টা, হিসাব, ক্যালকুলেশন, তবুও কোনো রেজাল্ট নেই। চাপ, ক্লান্তি আর ব্যর্থতায় সে ভেঙে পড়ে। হতাশ হয়ে একা চলে যায় বারে। সে প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে, আর সেখানেই তার দেখা হয় এক রহস্যময় মহিলার সঙ্গে। সেই নারী থমাসের সত্য জানে, এমনকি একসময় তার সঙ্গে কাজও করেছে। সে ফ্যারাডেকে সাহস দেয়, মনে করিয়ে দেয় এনথিয়ার ইতিহাস। একসময় মহাশূন্যে এনথিয়ার পৃথিবী পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, মানে ধাক্কা লেগেছিল। সেই ঘটনার পরে 2 গ্রহে জীবনের বিকাশ শুরু হয়। পৃথিবীর মানুষ আবেগপ্রবণ, তারা অনুভূতি দিয়ে বাঁচে, আর এনথিয়ানরা সম্পূর্ণ সিস্টেম নির্ভর। কাজ, পেশা, সিদ্ধান্ত সব প্রযুক্তি দিয়ে নির্ধারণ করে। তাদের মধ্যে কাজ বা সম্পর্ক নিয়ে কোনো আবেগ ছিল না, অন্য অনুভূতিও তারা উপলব্ধি করতে পারত না। এই কারণেই থমাস এমন প্রযুক্তি তৈরি করেছিল যা কেবল একজন মানুষই সত্যিকারে বুঝতে পারবে। তাই যদি ফ্যারাডেকে থমাসের প্রজেক্ট চালু করতে হয়, তাকে আরও মানুষের মতো হতে হবে, আবেগ শিখতে হবে, অনুভূতি সম্পর্কে জানতে হবে। এই উপলব্ধি হতেই ফ্যারাডে সেই মহিলাকে সঙ্গে নিয়ে মডেলের কাছে ফিরে আসে। কিন্তু আচমকাই মহিলা উন্মাদের মতো মডেল ভাঙতে শুরু করে। ফ্যারাডে তাকে থামাতে গেলে সে থামে না। রাগে অন্ধ হয়ে ফ্যারাডে তাকে মারতে শুরু করে। হঠাৎ কাছে নিজের প্রতিবিম্ব দেখে সে থমকে যায়। মহিলা আসলে সেখানে নেই, পুরোটা ছিল তার কল্পনা, মদ্যপ অবস্থার হ্যালুসিনিয়েশন। বাস্তবে সে একা দাঁড়িয়ে, ভাঙা কিছুই হয়নি। এবার সে মডেলটাকে নতুন চোখে দেখে, পাশে পড়ে থাকা স্বচ্ছ বোর্ড এনে সামনে বসায়, আর কাচের মধ্য দিয়ে তাকালে ধীরে ধীরে রহস্য খুলতে থাকে। থমাসের মডেল আসলে এনথিয়া গ্রহের ভৌগোলিক গঠনের উপর ভিত্তি করে তৈরি। সত্যটা বুঝে ফ্যারাডের ভেতর আনন্দের বিস্ফোরণ ঘটে। অবশেষে সে মডেল বুঝতে পারে, কিন্তু সমস্যা এখনও রয়েছে। চালু করার পদ্ধতি তার অজানা। অন্যদিকে হ্যাচ একদিন এডির অফিসে গিয়ে ক্লের সঙ্গে কথা বলে, আর সেখানেই ক্লের আসল পরিচয় জানতে পারে। ক্লে যে সিআইএ সব পরিষ্কার, এমনকি ক্লে ইতিমধ্যে এডিকেও বলে দিয়েছে ফ্যারাডে একজন এলিয়েন। তাদের সন্দেহ সে হয়তো মানুষের বিরুদ্ধে ভয়ঙ্কর কোনো ডিভাইস বানাচ্ছে, কিন্তু শক্ত প্রমাণ ছাড়া তাকে গ্রেফতার করা যাচ্ছে না। এদিকে মডেল চালু করতে এখন ফ্যারাডের সবথেকে বেশি দরকার জাস্টিনকে। জাস্টিন ইতিমধ্যে পরিবার নিয়ে শহরে চলে এসেছে, কিন্তু তার সকল মনোযোগ এখন জোসাইয়ের দিকে, কারণ জোসাইয়ের আচরণ দিনকে দিন অস্বাভাবিক হয়ে উঠছে। কখনো ভবিষ্যৎ ঘটনা আগে থেকেই জেনে যাচ্ছে, কখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মৌমাছির চাক পর্যবেক্ষণ করছে, কখনো হঠাৎ দেয়ালে জটিল বিষয় লিখতে শুরু করছে। এসবই ফ্যারাডের শক্তি ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া। ধীরে ধীরে জোসাইয়ের ডিএনএ চেঞ্জ হয়ে যাচ্ছে। একদিন মালিকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে জোসাই হঠাৎ ঢুকে পড়ে একটি গিটারের দোকানে, আর গিটার হাতে নিয়েই হঠাৎ করে বাজাতে শুরু করে। সে কোনোদিন গিটার বাজায়নি, কিন্তু এত সুন্দর বাজায় যে দোকানদার পর্যন্ত হতবাক হয়ে যায়। তবে হঠাৎ জোসাই স্ট্রোক করে, তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়।
হসপিটালে জাস্টিন রাগে ফ্যারাডের উপর বিস্ফোরিত হয়, কারণ এই পরিবর্তনের মূল কারণ সে। আর বড় বিপদ, সাধারণ হসপিটালে তাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ তারা যদি ধরে ফেলে যে জোসাইয়ের ডিএনএ চেঞ্জ হচ্ছে, তাহলে তারা জোসাইয়ের উপরে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে শুরু করবে। তাই হ্যাচ নিজের ব্যক্তিগত ডক্টর টেডিকে ডাকে। টেডি ডিএনএ পরিবর্তনের ইঙ্গিত দেখে বিস্মিত হয়, কিন্তু সব টেস্টের পর জানায় অ্যাকচুয়ালি সে স্ট্রোক করেনি, শুধুমাত্র ডিএনএ চেঞ্জের কারণে এরকম হচ্ছে। যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন সে আবার পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। তবে পুরোপুরি বদলে গেলে সে আর মানুষ থাকবে না, সে হয়ে যাবে এলিয়েন। যাই হোক, পরের দিন হঠাৎ জোসাই একটি কাগজে অদ্ভুত সব নম্বর লিখতে শুরু করে, এলোমেলো এবং অস্বাভাবিক প্যাটার্নের। ফ্যারাডে কাগজটা দেখে স্তব্ধ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারে এগুলা সাধারণ কোনো সংখ্যা না, এগুলো আসলে মিউজিক্যাল নোট। আর শুধু সাধারণ নোট না, থমাসের প্রজেক্ট চালু করতে যেই নোটগুলা দরকার, যেই সিকোয়েন্স দরকার, সেটিই এটিতে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এলিয়েন থমাস জ্যাজ মিউজিক অনেক পছন্দ করত, তাই তার মডেলের কি ছিল একটি জ্যাজ মিউজিক। এতক্ষণ পর্যন্ত যে জাস্টিন ফ্যারাডের উপর রাগে জ্বলছিল, এই সত্য জানার পর সেও হতবাক হয়ে যায়। মানে মডেল চালু করার কোড এখন তাদের হাতে, তাই তারা এক মুহূর্তও দেরি করে না। তারা সঙ্গে সঙ্গে একটি পিয়ানো নিয়ে জোসাইকে নিয়ে ঢুকে পড়ে সেই ল্যাবে। মডেলের সামনে পিয়ানো বসানো হয়, জোসাইকে বলা হয় সেগুলো বাজাতে। ফ্যারাডে পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে। প্রচণ্ড উত্তেজনা চলতে থাকে, আর সেই মিউজিক বাজানো মাত্র সেই মডেলের ভেতরে আলো ব্লিঙ্ক করতে শুরু করে। আর তারপর হঠাৎ বিস্ফোরণের মতো পুরো স্ট্রাকচার জীবন্ত হয়ে ওঠে। চারপাশের বিল্ডিংগুলো একে একে আলোয় ঝলমল করতে শুরু করে। পাওয়ার ফ্লো ছাড়াই পুরো এলাকায় এনার্জি ছড়িয়ে পড়ে। মনিটরের সামনে বসে থাকা ক্লে আর এডি দুজনেরই চোখ কপালে উঠে যায়। মানে মেশিন সত্যিই চালু হয়ে গিয়েছে। তবে এখনও মেশিনটি 100% কমপ্লিট হয়নি। জাস্ট কয়েকটি মাত্র কাজ করলেই এটি পুরোপুরি কমপ্লিট হবে, যা মাত্র 2-1 দিনের ব্যাপার। আর এই কারণেই সিআইএ এখন পর্যন্ত এর উপরে কোনো হস্তক্ষেপ করে না। অন্যদিকে ক্লের নির্দেশে লিসা এখনও থমাসের অবস্থান খুঁজে বের করার কাজে লেগে রয়েছে। অনুসন্ধান করতে করতে সে গল্পের শুরুতে দেখা টর্নেডো সম্পর্কে তথ্য বের করে। আর তখন আসে বড় একটি টুইস্ট। সেই টর্নেডোটি প্রাকৃতিক ছিল না, সেটিকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। যে সিগন্যাল দিয়ে টর্নেডো তৈরি করা হয়েছিল, সেই সিগন্যাল এসেছিল কম্বোডিয়ার জঙ্গলের ভেতরের এক বাংকার থেকে। অর্থাৎ থমাস সেখানেই কোথাও লুকিয়ে রয়েছে। খবর শুনে ক্লে একদম আনন্দে উল্লসিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফিচকে জানিয়ে জঙ্গলে টিম পাঠানোর অনুমতি চায়, কিন্তু হাতে কোনো প্রমাণ না থাকায় ফিঞ্চ মিশনের অনুমোদন দেয় না, কারণ সেটি ভিন্ন একটি দেশ, সেখানে গিয়ে কোনো মিশন চালানো এক্কেবারে রিস্কি ব্যাপার। কিন্তু তারপরেও ক্লে থেমে থাকে না। নিষেধ অমান্য করেই গোপনে একটি টিম সেখানে পাঠিয়ে দেয়। তবে জঙ্গলের গভীরে ঢুকে সৈন্যরা কোনো মানুষ খুঁজে পায় না, কিন্তু পায় অদ্ভুত বিষাক্ত গাছ। মানুষের উপস্থিতি টের পেতেই সেই গাছগুলো তাদের উপরে আক্রমণ করে, যার ফলে সেই সৈন্যরা মারা যায়। বিশৃঙ্খলার মাঝে এক সৈন্যের বন্দুক থেকে ভুলবশত গুলি বের হয়ে যায়, আর তখনই বড় কিছু একটা সেখানে ব্লাস্ট হয়, যার ফলে ক্লের সঙ্গে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে জোসাই ধীরে ধীরে এনথিয়ায় রূপান্তরিত হচ্ছিল। তার পুরাতন স্মৃতি আছে, কিন্তু তার কোনো অনুভূতি বা ভাবাবেগ নেই, কারণ এনথিয়ার প্রাণীদেরও কোনো আবেগ থাকে না। সেই সাথে এনথিয়ানদের মতো ফিঙ্গারপ্রিন্টও মুছে যাচ্ছিল। অন্যদিকে জাস্টিন এডির সঙ্গে দেখা করে একটি প্রস্তাব দেয়। তারা যদি প্রজেক্টটি প্রকাশ্যে ঘোষণা করে, মানে পাবলিশড করে দেয়, তাহলে এটি তাদের জন্য খুবই ভালো হবে। অ্যাকচুয়ালি এর পেছনে জাস্টিনের একটি উদ্দেশ্য ছিল। বাই চান্স ফ্যারাডে যদি ধরা পড়ে যায় যে সে একজন এলিয়েন, তাও জনগণ তার পাশে থাকবে, কারণ ফ্যারাডে তাদের জন্য অনেক ভালো কিছু একটা আবিষ্কার করেছে। তবে এই পরিকল্পনা এডি ধরে ফেলে এবং সে সঙ্গে সঙ্গে না বলে দেয়। হঠাৎ ক্লের কাছে ফিঞ্চের কল আসে। তার গোপন অভিযানের খবর সে জেনে গিয়েছে। কম্বোডিয়া সরকার এখন এটাকে তাদের সন্ত্রাসী হামলা বলছে, আর এর প্রেক্ষিতে এখন জবাবও চেয়েছে। এটি শুনে ক্লে ভয় পেয়ে যায়, কারণ দোষ প্রমাণ হলে তাকে সিআইএ থেকে বের করে দেয়া হবে। এদিকে ফ্যারাডে মডেল পুরোপুরি চালাতে পারলেও বুঝতে পারছে না কেন সিআইএ আর অরিজিন কোম্পানি এই প্রযুক্তি বিশ্ববাসীর সামনে প্রকাশ করতে চাইছে না। তাই সে সরাসরি থমাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে,
ঠিক সেই মুহূর্তে ক্লের সামনে বসা সকল ক্যামেরা একসঙ্গে বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি থমাস এটি করে দেয়। লিসা হতবাক হয়ে যায়। থমাস তখনই সেখানে যোগাযোগ করে আর প্রচণ্ড রাগে ফ্যারাডের উপর ফেটে পড়ে। সে বলে, আমি বিগত 40 বছর ধরে নিরাপদে কম্বোডিয়ার জঙ্গলে লুকিয়ে রয়েছি, কিন্তু ফ্যারাডে আসার পরই সিআইএ তার সন্ধান জেনে গিয়েছে। উত্তরে ফ্যারাডেও রেগে যায়, কারণ থমাস শুধু নিজের চিন্তা করছে। অন্যদিকে তার পুরো গ্রহ যে বিপদে পড়েছে এ ব্যাপারে তার কোনো চিন্তা নেই। ফ্যারাডের এই আবেগ দেখে থমাস তাকে বলে, তুমি তো মানুষের মতো ব্যবহার করছো, মানুষের মতো আচরণ দেখাচ্ছ, এখন শুধুমাত্র একটা জিনিস শেখাই বাকি, সেটি হচ্ছে মানুষের মতো মিথ্যা কথা বলা। এটি বলতে পারলেই তুমি মানুষ হয়ে যাবে। তবে এরই মধ্যে সেখানে লিসা ঢুকে পড়ে, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রজেক্টের ঝুঁকি বুঝে ফ্যারাডে রাতে জাস্টিনকে নিয়ে হ্যাচের পরিচিত এক সাংবাদিকের কাছে যায়। সব খুলে বলে আর পুরো বিষয়টা পত্রিকায় প্রকাশ করতে বলে। কিন্তু এই সাংবাদিক প্রমাণ ছাড়া কিছুই ছাপাতে রাজি না। ফ্যারাডে প্রতিশ্রুতি দেয় সে প্রমাণ দেবে। অন্যদিকে এডিও ক্লের কর্মকাণ্ডে সন্দিহান হয়ে ওঠে। সে নিজের গোপন সূত্র ব্যবহার করে ক্লের অতীত ও উদ্দেশ্য নিয়ে খোঁজখবর শুরু করে। তবে এরই মধ্যে অন্যদিকে ওয়াশিংটনে সিআইএ হেডকোয়ার্টারে কনফারেন্স বসে। ক্লে বসে আছে ফিঞ্চের পাশে। এখন কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞেস করে এই অপারেশনের দায়িত্ব বা অনুমতি কে দিয়েছে। আর এখানে অদ্ভুতভাবে এক মুহূর্তও দেরি না করে ক্লে পুরো দায় চাপিয়ে দেয় ফিঞ্চের উপর। সে বলে সব অপারেশন ফিঞ্চই করিয়েছে। ফিঞ্চ সত্য বলার চেষ্টা করে, কিন্তু তার আগেই ক্লে একটি জাল ডকুমেন্ট দেখায় যার উপরে ফিঞ্চের সাইন করা ছিল, যার ফলে ফিঞ্চকে সঙ্গে সঙ্গে সিআইএ থেকে অপসারণ করে দেয়া হয়। আর এখন এই মিশনের দায়িত্ব পুরোপুরি ক্লের উপরে দেয়া হয়। এদিকে ল্যাবে হঠাৎ লিসা এসে জাস্টিনকে গোপন স্পাই রুমে নিয়ে যায়। দরজা বন্ধ করেই সব খুলে বলে সে আর ক্লে আসলে থমাসকে ধরতেই কাজ করছে। তাদের গোয়েন্দা সূত্র বলছে থমাস মানবজাতিকে ধ্বংস করার বড় পরিকল্পনা করেছে। সে নিয়মিত নিজের গ্রহে সিগন্যাল পাঠাচ্ছে, যেগুলো তারা রেকর্ডও করেছে। লিসার প্রস্তাব স্পষ্ট, যদি জাস্টিন ফ্যারাডের মাধ্যমে তাদের থমাসের কাছে নিয়ে যায় তাহলে পরে সে ফ্যারাডে ও তার প্রজেক্টকে সুরক্ষা দেবে। জাস্টিন হতবাক হয়ে যায়। সিদ্ধান্ত নেয়ার আগে সে সব কথা ফ্যারাডেকে জানায়। ফ্যারাডে শপথ করে তাদের প্রজাতি কাউকে হত্যা করার কথা ভাবতেই পারে না। এই বিশ্বাসেই জাস্টিন লিসার ডিল সরাসরি প্রত্যাখ্যান করে। অন্যদিকে এডি নিজের গোপন সোর্স থেকে ক্লের অতীত জানতে পারে। তার মা ছিল এক কুখ্যাত সন্ত্রাসী, একাধিক বোমা হামলার সঙ্গে জড়িত। সিআইএ ধরতে এলে সে নিজের ছোট্ট ছেলেকে ফেলে পালিয়ে যায়। সেই অপারেশনের দায়িত্ব ছিল ফিঞ্চ, আর পরে সেই ক্লেকে দত্তক নিয়ে বড় করে। অর্থাৎ ক্লে ছিল সেই চোরের ছেলে যাকে তার মা ফেলে রেখে চলে গিয়েছিল। অথচ বর্তমানে ক্লেই তার দত্তক নেয়া মা ফিঞ্চের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তবে ক্লে যখন জানতে পারে এডি তার ব্যাপারে অনুসন্ধান করছে, তখন সে এডিকে হুমকি দেয় তার ব্যাপারে দূরে থাকতে। যাই হোক, এরই মধ্যে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। এর বাকি অংশ আজকেই আমার নতুন চ্যানেলে আপলোড করা হবে। আমার নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনেই দেয়া রয়েছে। অবশ্যই আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।